সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো ও যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 জ্যামিতিক আলোকবিজ্ঞান থেকে আলোচনা করব। আজ আলোচ্য বিষয় দূরবীক্ষণ যন্ত্র। এখন দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। দূরবীক্ষণ যন্ত্র হলো যে যন্ত্রের সাহায্যে খুব দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তা হলো দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রকে মহাকাশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। এর সাহায্যে কাছের দূরের উভয় ধরনের ফোকাসিং করা যায়। দূরবীক্ষণ যন্ত্র অনেক ধরনের রয়েছে, তার মধ্যে মনোকুলার ও বাইনোকুলার। মনোকুলার হলো এক চোখ দিয়ে দেখার জন্য, আর বাইনোকুলার হলো দুই চোখ দিয়ে দেখার জন্য। তাছাড়া দূরবীক্ষণ যন্ত্রকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, তা হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র ও প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। তাছাড়া আরও ভাগ রয়েছে নিউটনীয় দূরবীক্ষণ যন্ত্র, গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র। যে দূরবীক্ষণ যন্ত্রে অবতল দর্পণ ব্যবহৃত হয় তা হলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। যে দূরবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয় তা হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। এখন আমরা প্রকারভেদ দেখাচ্ছি।
সর্বপ্রথম বিজ্ঞানী কেপলার দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেন। এই দূরবীক্ষণ যন্ত্রের একটা বিশেষ গুণ হলো একে কাছের ফোকাসিং করা যায় এবং দূরের ফোকাসিংও করা যায়। কাছের ফোকাসিং হলো 25 সেন্টিমিটার দূরত্বের মধ্যে ফোকাসিং করা যায়, আর দূরের ফোকাসিং হলো অসীম দূরত্বের জন্য ফোকাসিং করা যায়। অসীম ফোকাসিংকে স্বাভাবিক ফোকাসিং বলা হয়, আর 25 সেন্টিমিটারের ফোকাসিংকে স্পষ্ট দর্শন ফোকাসিং বা নিকট ফোকাসিং বলা হয়। কোনো বস্তুকে বড় বা ছোট দেখা তা নির্ভর করে বীক্ষণ কোণের উপর। এই বীক্ষণ কোণের উপর কোনো বস্তুকে আমরা অনেক সময় বড় দেখি, একই বস্তুকে ছোট দেখি। বীক্ষণ কোণ হলো লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ বা বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ। অর্থাৎ বীক্ষণ কোণ যত বড় হবে বস্তুকে তত বড় দেখা যাবে, বীক্ষণ কোণ যত ছোট হবে বস্তুকে তত ছোট দেখা যাবে। বীক্ষণ কোণের জন্য কেন বস্তুকে ছোট বা বড় দেখায় তা এখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। বীক্ষণ কোণের জন্য যে বস্তুকে ছোট বা বড় দেখায় তা এখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। এখানে দুটি গাছ দেখানো হয়েছে যা লক্ষ্যবস্তু হিসেবে আমরা টার্গেট করেছি। এই গাছ দুটো কিন্তু একই আকৃতির। একটি গাছ থেকে আলোকরশ্মি চোখে উৎপন্ন কোণ আলফা উৎপন্ন করেছে যা বীক্ষণ কোণ। অন্য গাছ থেকে আলোকরশ্মি চোখে বীক্ষণ কোণ উৎপন্ন করেছে বিটা। কিন্তু দেখা যাচ্ছে যে কাছের গাছটি থেকে উৎপন্ন কোণ আলফা ইজ গ্রেটার দেন দূরের গাছ থেকে উৎপন্ন কোণ অর্থাৎ বীক্ষণ কোণ বিটা। অর্থাৎ এক্ষেত্রে আলফা হলো বড়, বিটা হলো ছোট। তো আমাদের শর্ত ছিল যে বীক্ষণ কোণ যদি বড় হয় বস্তুকে বড় দেখায়, আর বীক্ষণ কোণ ছোট হলে বস্তুকে ছোট দেখায়। এখানে
আলফা অর্থাৎ বীক্ষণ কোণ বড় হয় লক্ষ্যবস্তু তথা এদিকে গাছ আমরা বাস্তবে তাই দেখতে পাই যে কাছের বস্তুকে আমরা অনেক বড় দেখি কিন্তু দূরের বস্তুকে অনেক ছোট দেখি। এখন আমরা দূরবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধন নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে বিবর্ধন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কৌণিক বিবর্ধন নিয়ে কাজ করতে হয়। রৈখিক বিবর্ধন সম্পর্কে আমরা জানি বিম্বের আকৃতি ও লক্ষ্যবস্তুর আকৃতির অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। আর কৌণিক বিবর্ধনের ক্ষেত্রে কৌণিক বিবর্ধন হলো বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ ও লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণের অনুপাত। এখন আমরা দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন নিয়ে আলোচনা করব। আসলে এখানে আমরা যে দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব তা হলো নভ দূরবীক্ষণ যন্ত্র, যা অ্যাস্ট্রো টেলিস্কোপ হিসাবে পরিচিত। অর্থাৎ মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই দূরবীক্ষণ যন্ত্রটি ব্যবহৃত হয়। এই দূরবীক্ষণ যন্ত্রে দুটি উত্তল লেন্স থাকে, একটিকে অভিলক্ষ বলা হয়, অন্যটিকে অভিনেত্র বলা হয়। অভিলক্ষটি লক্ষ্যবস্তুর দিকে থাকে আর অভিনেত্রটি চোখের দিকে থাকে। আলফা ও বিটা খুব ছোট হলে আলফা ইকুয়ালস টু টেন আলফা এবং বিটা ইকুয়ালস টু টেন বিটা লেখা যায়। তখন m equals to tan beta by tan alpha। এখন
নবদূরবীক্ষণ যন্ত্রে কীভাবে বিম্ব সৃষ্টি হয় এবং কীভাবে বিবর্ধন সৃষ্টি হয় আমরা আলোচনা করব চিত্রের মাধ্যমে। এখানে ও হলো অবিলক্ষ লেন্স আর ই হলো অবিনত্র লেন্স। অবিলক্ষের সামনে পিকিউ একটি লক্ষ্যবস্তু রাখা হয়েছে। পিকিউ থেকে আলোকরশ্মি অবিলক্ষ দ্বারা প্রতিসরিত হয়ে P1 Q1 বিম্ব সৃষ্টি হয়। এই বিম্ব অভিনেত্রীর জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে এবং এই লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে চূড়ান্ত বিম্ব P2 Q2 গঠন করে। এই বিম্ব চোখের স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে সৃষ্টি হতে হয়, নতুবা বিম্ব দেখা যাবে না। এজন্য ফোকাসিং করে নিতে হয়। স্পষ্ট দর্শনের নিকটতমে বিম্ব সৃষ্টি হওয়ার কারণে চোখে বিম্ব স্পষ্ট দেখা যায়। এখন এই লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ আলফা এবং এই যে বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বিটা। এখন বিবর্ধনের সমীকরণ থেকে আমরা তা বিশ্লেষণ করব। tan থিটা হলো লম্ব বাই ভূমি। এই যে বিটার ক্ষেত্রে এই ত্রিভুজের মধ্যে লম্ব হলো P1 Q1 আর ভূমি হলো E Q1। আর tan আলফা এই ও P1 Q1 ত্রিভুজের মধ্যে লম্ব হলো P1 Q1 আর ভূমি হলো ও Q1। সিম্পলিফিকেশন করে আমরা পাই ও Q1 বাই এ Q1। ও Q1 হলো এক্ষেত্রে ও লেন্সের ফোকাস দূরত্ব, ও হলো ও লেন্সের ফোকাস দূরত্ব। তাছাড়া এফই হলো ই লেন্সের ফোকাস দূরত্ব। এখন অভিনেত্রীর ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ থেকে আমরা পাই একে আমরা লিখতে পারি বিম্বের দূরত্ব হলো এক্ষেত্রে E Q2
আর লক্ষ্যবস্তুর দূরত্ব হইল EQ1 আর ফোকাস দূরত্ব হইল এই লেন্সের ক্ষেত্রে FE। এখন আমরা FE দ্বারা গুণ করি, এখানে ডি হলো বিম্বের দূরত্ব যা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব এবং বিম্ব অবাস্তব বলে ঋণাত্মক হয়েছে। সমীকরণকে সরলীকরণ করে আমরা FO by EQ1 equals to FO by FE into 1 plus FE by D পাই। এখানে D হলো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, বিম্ব অবাস্তব বলে এই দূরত্ব ঋণাত্মক। সুতরাং বিবর্ধন m equals to যা নিকট ফোকাসিং এর ক্ষেত্রে নভ দূরবীক্ষণ যন্ত্রের বিবর্তন সমীকরণ। অসীম ফোকাসিং এর ক্ষেত্রে D equals to ইনফিনিটিভ হয়, অর্থাৎ এই দূরত্বটা অসীম হয়। তখন m equals to FO by FE 1 plus FE by ইনফিনিটিভ। 1 by ইনফিনিটিভ হলো 0, তো সেই কারণে আমাদের ফাইনালি যে সমীকরণ আসে FO by FE, যেহেতু 1 by ইনফিনিটিভ ইকুয়ালস টু 0। আর নলের দৈর্ঘ্য আমরা এভাবে দুই ক্ষেত্রে নির্ণয় করতে পারি। নলের বা যন্ত্রের দৈর্ঘ্য হলো L, অর্থাৎ ও লেন্স এবং ই লেন্সের মধ্যবর্তী দূরত্ব হলো L। এক্ষেত্রে
অসীম এবং নিকট উভয় ক্ষেত্রেই ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা বের করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল দূরবীক্ষণ যন্ত্র। আমরা বিভিন্ন দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে আলোচনা করেছি, বীক্ষণ কোণ সম্পর্কে আলোচনা করেছি, নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন আলোচনা করেছি, স্পর্শদর্শন ফোকাসিং এবং অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে, এবং নলের দৈর্ঘ্য আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনা আজকে এখানেই সমাপ্ত। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাস অনুসরণ করেছ এবং যারা আমার ক্লাস এতক্ষণ ধরে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করেছেন, তাদের সকলকে পুনরায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার ও ফেসবুক পেজ পদার্থবিজ্ঞানের সৌন্দর্যে ধন্যবাদ জানাচ্ছি।